আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আগামীকাল থেকে দ্বিতীয় দফায় ৬০ বছরের বেশি এবং ৪৫ বছরের বেশি বয়স অথচ কোমরবিডিটি রয়েছে এমন ব্যক্তিদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতাল থেকে ২৫০ টাকার বিনিময়ে এই ধরনের ব্যক্তিরা টিকা নিতে পারবেন। দেশের কিছু অংশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ সহ ৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের মুখ্য সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। নির্বাচনের দিন ঘোষণার পর রাজ্যে আরও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। আজ রাজ্যে পৌঁছতে পারেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল ১১টায় আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হচ্ছে। ওড়িশা এফসির কাছে ৬-৫ গোলে হেরে এসসি ইস্টবেঙ্গল নবম স্থানে এবারের আইএসএল অভিযান শেষ করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের কোভিড-১৯ ভ্যাকসিন দেবার পর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় দফার ভ্যাকসিন প্রয়োগ। এই দফায় ৬০ বছরের বেশি বয়সের মানুষ এবং ৪৫ থেকে ৬৫ বছরের ব্যক্তিরা যাদের সুনির্দিষ্ট কিছু কোমরবিডিটি রয়েছে তাঁরা আগামীকাল থেকে ভ্যাকসিন নিতে পারবেন। দেশে ১০,০০০ সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হলেও বেসরকারি হাসপাতালে ২৫০ টাকার বিনিময়ে মানুষ টিকা নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাজ্যগুলি চাইলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আওতায় থাকা কোভিড ভ্যাকসিন কেন্দ্র হিসেবে নথিভুক্ত সবকটি বেসরকারি হাসপাতাল থেকে এই দফায় টিকাকরণের কাজ করতে পারে। এছাড়াও রাষ্ট্রায়ত্ত সংস্থার হাসপাতালগুলিকেও এ কাজে ব্যবহার করা যেতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তাদের সঙ্গে ভিডিও বৈঠক করেন। বৈঠকে টিকাকরণের জন্য ৩টি নাম নথিভুক্ত করার প্রক্রিয়ার কথা বলা হয়েছে। সুবিধাপ্রাপক নিজে অগ্রিম নথিভুক্তি এবং হাসপাতালে গিয়ে নথিভুক্তির মতো সুবিধা পাবেন। কোমরবিডিটির বিষয়ে একজন নথিভুক্ত চিকিৎসক এক পাতার শংসাপত্র দিতে পারবেন। কোউইন 2.0 সিস্টেমে সেটিকে আপলোড করা যাবে। ভ্যাকসিন নিতে ইচ্ছুক ব্যক্তি সেটি নিজে করতে পারেন কিংবা তিনি চিকিৎসকের শংসাপত্র নিয়ে কোভিড টিকাকরণ কেন্দ্রে যেতে পারবেন। প্রায় ২০টি কোমরবিডিটির একটি তালিকা কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে। এ রাজ্যে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন প্রয়োগ সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ড অজয় চক্রবর্তী আকাশবাণীকে জানালেন, সরকারি কেন্দ্রের পাশাপাশি প্রাইভেট হসপিটাল এবং নার্সিংগুলোকেও এই ভ্যাকসিনেশন সেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে আমরা যদি উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার থাকে তাদেরকে আমরা ভ্যাকসিন দিতে বলবো। তারা কিন্তু ভ্যাকসিনেশনের জন্য কিছু সার্ভিস চার্জ নিতে পারবেন। এ ব্যাপারে আমাদের যদি সরকারি কোনো জায়গা প্রতিষ্ঠানে তারা ভ্যাকসিন নিতে চান সেখানে সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু রাজ্যবাসীর টিকা মিলবে। সারা দেশে এখনো পর্যন্ত ১.৫ কোটির বেশি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ৭৭% প্রথম দফার ভ্যাকসিন নিয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। অন্যদিকে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০% মানুষ। দেশের কিছু অংশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক থাকতে বলেছেন। কোভিড বিধিনিয়ম যাতে যথাযথভাবে মেনে চলা হয় সেদিকেও নজর দিতে বলেছেন তিনি। গতকাল পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে শ্রী গৌবা পৃথক পৃথকভাবে বৈঠক করেন। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলির উপর লাগাতার নজরদারি, কার্যকর নমুনা পরীক্ষা, আক্রান্তদের দ্রুত পৃথক করা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের উপযুক্ত কোয়ারেন্টাইন করার পরামর্শ দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও এক দফায় রাজ্যে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং বসিরহাটে ২ কোম্পানি করে, কলকাতা, বারাসাত, দার্জিলিং, কালিম্পংয়ে ৩ কোম্পানি করে এবং সুন্দরবনে ২টি কোম্পানি পাঠানো হচ্ছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এই নিয়ে রাজ্যে এখনো পর্যন্ত ১০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছল। আজ থেকেই রুট মার্চ শুরু হবে বলে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনে এবার ৮ দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় ২৭ মার্চ ৩০টি আসনে ভোট নেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী মঙ্গলবার ২রা মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ মার্চ। পরদিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। বিধানসভা নির্বাচনে এ রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ রাতে রাজ্যে আসছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবার ২জন পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন। এরা হলেন মৃণাল কান্তি দাস এবং বিবেক দুবে। ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বি মুরলী কুমারকে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য সরকার প্রশাসনের শীর্ষ পদে রদবদল করেছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিমকে সরিয়ে তার জায়গায় দমকলের ডিজি জগমোহনকে এই পদে আনা হয়েছে। গতকাল এ বিষয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়।
সোনার বাংলা প্রচার ট্যাবলো ভাঙচুরের ঘটনায় বিজেপি মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছে। রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল গতকাল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা। স্বপনবাবু এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া, সব্যসাচী দত্ত প্রমুখ। আদর্শ আচরণবিধি বলবৎ হবার পর 4 আইপিএস আধিকারিককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাঁরা অভিযোগ করেন। এদিকে জাভেদ শামীমকে সরিয়ে দেওয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, কমিশনের স্বাধীনভাবে কাজ করা উচিত। রাজ্যের মানুষ ফের মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবেন বলে যুব তৃণমূল সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। গতকাল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এক রোড শোতে যোগ দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থার ভয়ে অনেকে দল ছেড়েছে। বহিরাগত নেতারা রাজ্যের সংস্কৃতি এবং মনীষীদের সম্পর্কে কিছুই জানে না বলে কটাক্ষ করে ফের দাবি করেন যে বাংলার মানুষ বাংলার মেয়েকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবেন। বহিরাগতকে চান না বাংলার মেয়েকে চান? কাকে চান? আর বাংলা আগামী দিন মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে চলেছে। বাংলার মেয়ে তো মোটেই মেদিনীপুরের মেয়ে। মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার মেয়ে বলে তুলে ধরলেও তিনি রাজ্যের মানুষের সব থেকে বেশি ক্ষতি করেছেন বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল হুগলির ডানকুনিতে এক জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতি করেছে পশ্চিমবাংলার মহিলাদের, তার নাম হল মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যুব সমাজকে, শ্রমিক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন। তাই ইনি বাংলার মেয়ে নন, তাই এই সরকারকে উপরে ফেলতে হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নির্বাচনী প্রচারে আজ এই রাজ্যে আসছেন। সকালে কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি হাওড়ার জগৎবল্লভপুরে পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন। এরপর সাঁকরাইল ও হাওড়া দক্ষিণেও দুটি পরিবর্তন যাত্রায় তিনি যোগ দেবেন। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হবার পর আজ বাম কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশ। বাম সহযোগী দলগুলি ছাড়াও কংগ্রেস, আব্বাস সিদ্দিকী, সেকুলার ফ্রন্ট এবং আরজেডি নেতারা আজকে ব্রিগেডে উপস্থিত থাকছেন। বক্তাদের তালিকায় রয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, সিপিআই এর ডি রাজা, ফরওয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস, আরএসপির মনোজ ভট্টাচার্য প্রমুখ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও বক্তব্য রাখতে দেখা যেতে পারে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকেও। জাতীয় কংগ্রেস এবং সেকুলার ফ্রন্টের সঙ্গে যৌথভাবে এই প্রথম ব্রিগেড সমাবেশ করায় বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন বলে বিমানবাবু জানিয়েছেন। সংগঠিত জমায়েত করবো 7.5 লক্ষ। তারপর জাতীয় কংগ্রেসের সঙ্গে আমরা কখনো একসঙ্গে করিনি, ওরা কত আনবে জানি না সেটা। তারপর আইএসএফ আছে। ব্রিগেড সমাবেশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, একদিকে বিজেপি এবং আরেকদিকে টিএমসি, এই দুই অপশক্তিকে পরাস্ত করার জন্য আমরা ব্রিগেডকে সামনে রেখে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আগামী দিনে আমরা ক্ষমতা ফিরে আসবার, ক্ষমতা দখলের, পশ্চিমবঙ্গের সরকার গঠনের আবেদন জানাবো। এদিকে এবারের ব্রিগেডে উপস্থিত থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল এক বিবৃতিতে বুদ্ধদেব বাবু বলেন, শারীরিক অসুস্থতার কারণে বৃহৎ সমাবেশে উপস্থিত না থাকতে পারা তাঁর কাছে মানসিক যন্ত্রণার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি মন কি বাতের ৭৪তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে। রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। গোয়ার বাম্বলিমের জিএমসি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে গোয়ার বাম্বলিমে গতকালের ম্যাচে ওড়িশা এফসি 6-5 গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। 20 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নবম স্থানে থেকে এবারের আইএসএল অভিযান শেষ করল। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খবর সকাল 9:15 মিনিটে।